মাধ্যমিক টেস্ট পরীক্ষার ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র। আজকে মাধ্যমিক পরীক্ষা, এই ভৌত বিজ্ঞান পরীক্ষার সাথেই তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেল। ঠিক আছে, তো আজকে তো তোমরা অনেকটা তোমাদের চাপ কমবে হিসাব মতো, কারণ তোমাদের একটা মাধ্যমিক টেস্ট চলে গেল, মানে একটু বোঝাটা কমে গেল। হ্যাঁ, কিন্তু দু একদিন পর আবার তোমাদের আরো চাপ বাড়বে, যতটা আজ কমছে ঠিক ততটাই বাড়বে, কারণ সামনে রয়েছে ফাইনাল। তো যাই হোক, আজকের এই ভৌত বিজ্ঞান প্রশ্নটি তোমাদের সামনে তুলে ধরছি, এবং তোমাদেরকে বলছি যে আমাদের সাজেশন থেকে এখানে মোটামুটি কতগুলো কোশ্চেন কমন এসেছে। ঠিক আছে, তো তোমাদের দেখতে পাচ্ছ 90 নম্বরের পরীক্ষা হয়, খুব সুন্দর কোশ্চেন হয়েছে এবং খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে। তো প্রথম প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটা হচ্ছে, বায়ুমণ্ডলে কোন স্তরের মধ্য দিয়ে জেট বিমান চলাচল করে? এমসিকিউ গুলো প্রশ্ন, মানে এমসিকিউ অপশনগুলো বলছি না। 2 নম্বর প্রশ্ন, 303 কেলভিন ইকুয়াল টু কত ডিগ্রি সেলসিয়াস? 3 নম্বর প্রশ্ন, প্রমাণ চাপ উষ্ণতায় 112 ml O2 এর ভর কত? এরপর হচ্ছে 1.4 গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত পার ডিগ্রি সেলসিয়াসে? 5 নম্বর প্রশ্ন, আলোর প্রতিসরণের ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি অপরিবর্তিত থাকে? 6 নম্বর প্রশ্ন, শূন্য মাধ্যমে পরম প্রতিসরাঙ্কের মান কত? এবং আমি তোমাদের বলছি, এই যে প্রশ্নগুলো দেখছো না তোমরা, এই প্রশ্নগুলো কোথা থেকে তৈরি করা হয়েছে জানো? আমি যেটা দেখলাম সেটা হচ্ছে এবিটিএ, এবিটিএ থেকে তৈরি করা হয়েছে। ঠিক আছে, এই প্রশ্নটা একদম হুবহু এবিটিএ থেকেই তুলে দিয়েছে, আমি দেখলাম। আমি প্রশ্নটা দেখেই আমি বুঝতে, আমার একটা সন্দেহ লাগলো যে প্রশ্নগুলো কোথায় যেন আমি দেখেছি। আমি টিউশন ব্যাচে এবিটিএ করিয়েছিলাম, এবং সেখান থেকে দেখছি এই প্রশ্নগুলো রয়েছে, একদম পেজটা যেন চেপে দিয়েছে। ঠিক আছে, তো হুবহু আসছে। সায়েন্সের ক্ষেত্রে এবিটিএ এটাকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত, কারণ এখান থেকে বহুত প্রশ্ন হয়, মাধ্যমিকের ফাইনালও আমরা দেখেছি। 6 নম্বর প্রশ্ন, শূন্য মাধ্যমে পরম প্রতিসরাঙ্কের মান কত? 7 নম্বর প্রশ্ন, রোধের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রতিটি রোধের জন্য অপরিবর্তিত থাকে কোনটা? 8 নম্বর প্রশ্ন, 220 ভোল্ট 100 ওয়াট বাতির রোধ কত? আলফা বিটা গামা রশ্মির ভেদন ক্ষমতার সঠিক ক্রমটি লেখো। 10 নম্বর প্রশ্ন, পারমাণবিক ব্যাসার্ধের সঠিক ক্রমটি হলো। আচ্ছা, এটা গেল 10 নম্বর প্রশ্ন। এবার হচ্ছে 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে, জলের অণুতে উপস্থিত নিঃসঙ্গ ইলেকট্রন জোড় সংখ্যা কয়টি? 12 নম্বর প্রশ্ন, একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য হলো চারটির মধ্যে কোনটি, সেটা লিখতে হবে। 13 নম্বর প্রশ্ন, ঝর্ণা পরীক্ষার দ্বারা অ্যামোনিয়ায় কোন ধর্মটি প্রমাণিত হয়? 14 নম্বর প্রশ্ন, থার্মিট মিশ্রণে ভরগতভাবে Fe2O3 ও Al এর অনুপাত কত? 15 নম্বর প্রশ্ন, 3টি কার্বন পরমাণু দ্বারা গঠিত একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বনের H পরমাণুর সংখ্যা কত? আচ্ছা, এই প্রশ্নটি অনেকে বুঝতে পারবে না। দেখো, এই প্রশ্নটা একটু উত্তরটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে, ধরো বলেছে যে 3টি কার্বন পরমাণু দ্বারা গঠিত একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো দেখো, তিনটি কার্বন পরমাণু তুমি প্রথমে নিলে। ঠিক আছে, এবার 3টি যখন কার্বন হলো, তোমাকে এবার বলেছে যে এই 3টি কার্বনে হাইড্রোজেন কটা থাকবে। দেখো, প্রথম কার্বনে হাইড্রোজেন থাকছে কটা? 3টি। এবং শেষ যে কার্বনটা রয়েছে তার মধ্যে হাইড্রোজেন সংখ্যা তোমাকে 2টি দিতে হবে, কারণ এখানে বলা হয়েছে যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, মানে তোমার একটা দ্বিবন্ধন অথবা একটা ত্রিবন্ধন কিন্তু থাকতেই হবে। তো ঠিক আছে, তো এই কার্বনটা এবং এই কার্বনটার মধ্যে আমি দ্বিবন্ধন রাখলাম, এবং এই প্রথমটা দ্বিতীয় কার্বনটার মধ্যে রাখলাম এক বন্ধন। তাহলে দেখো, এই কার্বনটার সাথে, মানে দ্বিতীয় কার্বনটার সাথে আমার একটা হাইড্রোজেন রয়েছে। তাহলে এটা আমাদের একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তো কারণ এখানে একটা দ্বিবন্ধন রয়েছে। তাহলে এবার যদি আমরা হাইড্রোজেন সংখ্যা কাউন্ট করি, তাহলে কটা হচ্ছে? 3টে, 4টে, 5টা, 6টা। তাহলে একটা অ্যান্সার এলো 6। আবার যদি এই দ্বিবন্ধনের জায়গায় আমরা এই সেকেন্ড বারে যে দ্বিবন্ধনটা লাগালাম, সেই দ্বিবন্ধনের জায়গায় যদি ত্রিবন্ধন করে দিই, তাহলে আমাদের এখানে হাইড্রোজেন সংখ্যা কত হয়ে যাবে? এই 2টা কেটে যাবে, মানে একটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে হাইড্রোজেন সেটা থাকছে না। তাহলে আমাদের এক্ষেত্রে হাইড্রোজেন সংখ্যা কত হচ্ছে? 3টে, একে 4টে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 4টে। তাহলে 6 অথবা 4, তাহলে উত্তরটি হয়ে যাবে 6 অথবা 4, মানে অপশন এটা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এরপর হচ্ছে তোমাদের 2 নম্বরের প্রশ্ন। তার আগে কিছু 1 নম্বরের প্রশ্ন আছে, পেজটি আচ্ছা এখানে রয়েছে। 21টা তোমাদের শর্ট প্রশ্ন থাকে, তো 21টা প্রশ্ন কি কি দেখিনি একটু। খুবই সহজ সহজ প্রশ্ন দিয়েছে। প্রথমত, বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলে? 2.2, একটি পুনর্নবীকরণযোগ্য শক্তির নাম লেখো। বায়ুমণ্ডলের কোন স্তরটি শীতলতম, অথবা দিয়ে দিয়েছে। 3 নম্বর প্রশ্ন 2 দাগের এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান লেখো। 2.4, প্রমাণ চাপের মান কত? 2.5, শূন্যস্থানের তাপ পরিবাহিতাঙ্কের মান কত? অথবা দিয়ে দিয়েছে, প্রশ্নটি দিয়েছে তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা লেখো।
2.6 এর প্রশ্নটি হচ্ছে মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়। 7 নম্বর প্রশ্ন অবতল দর্পণ কখন একটি বস্তু রসদবিম্ব গঠন করে। 8 নম্বর প্রশ্ন গৃহস্থলী তড়িৎ বর্তনীতে বিভিন্ন তড়িৎ যন্ত্র কোন সমবায়ে যুক্ত থাকে। 9 নম্বর প্রশ্ন বলেছে সত্য অথবা মিথ্যা লেখো। 1 ওয়াট সমান 1 ভোল্ট ইন্টু 1 অ্যাম্পিয়ার। 10 দাগের প্রশ্ন তেজস্ক্রিয়তার এসআই একক কি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। আচ্ছা 11 নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের ম্যাচিং দিয়েছে, ঠিক আছে, এখানে ম্যাচিং করতে হবে। একটি ইউরেনিয়ামোত্তর মৌল, একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল পিতলে উপস্থিত তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায়। 4টে অপশন আছে, মেলাতে হবে। আচ্ছা 12 প্রশ্নটা হচ্ছে দ্বিবন্ধনযুক্ত একটা মৌলিক অণুর উদাহরণ দাও। আচ্ছা এরপর হচ্ছে 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন 5.6 লিটার হলে একই চাপ ও উষ্ণতায় ক্যাথোডে উৎপন্ন গ্যাসের আয়তন কত হবে। অথবা দিয়ে প্রশ্ন হচ্ছে উষ্ণতা বৃদ্ধির সাথে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের রোধ ও পরিবাহিতার কি পরিবর্তন হয়। 14 নম্বর প্রশ্ন তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে ড্যাশ। 15 নম্বর প্রশ্ন নাইট্রোজেনের একটি যৌগের নাম লেখো যা হিমায়ক রূপে ব্যবহৃত হয়। অথবা দিয়ে রয়েছে পুরনো তৈলচিত্র বায়ুর কোন গ্যাসের সংস্পর্শে কালো হয়। 16 নম্বর প্রশ্ন স্পর্শ পদ্ধতিতে SO2 থেকে SO3 তে রূপান্তর করতে কোন অনুঘটক ব্যবহৃত হয়। আচ্ছা তার সাথে একটা প্রশ্ন রয়েছে, না তার সাথে দেয়নি, মানে তোমাকে এটা বিক্রিয়াটা ব্যাখ্যা করতে হবে। আচ্ছা 17 নম্বর প্রশ্ন ধাতব সোডিয়ামের সঙ্গে ইথানলের বিক্রিয়াটি লেখো। অথবা দিয়ে প্রশ্নটি রয়েছে যে IUPAC নাম লেখো HC ডাবল বন্ড মানে HCOH, ঠিক আছে, এটা একটা CHO। তো 18 নম্বর প্রশ্ন টেফলনের মনোমার কি। আচ্ছা এরপর হচ্ছে তোমাদের 2 নম্বরের প্রশ্নগুলো। 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে এখানে, তোমাদের 9টি প্রশ্ন করতে হয়, দেখে নি কি কি প্রশ্ন এসেছে। প্রথম প্রশ্ন প্রথম অধ্যায় থেকে তোমাদের থাকে একটা স্থিতিশীল উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি। 2 নম্বর প্রশ্ন একটা অঙ্ক দিয়েছে গ্যাসের সূত্র থেকে কি দিয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 570 সিসি চাপে 2.2 গ্রাম CO2 এর আয়তন কত। অথবা দিয়ে প্রশ্নটি রয়েছে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা দাও। মানে এই প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি কোনটা কমন। প্রথমেরটা কমন আছে, চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা দাও কমন আছে। যারা আমাদের সাজেশন ভিডিও দেখোনি অবশ্যই দেখে নিতে পারো, মিলিয়ে নিতে পারো যে প্রশ্নগুলি আমি দিয়েছিলাম কি দিইনি, ঠিক আছে, এই প্রশ্নগুলো আমি প্রত্যেকটা দিয়েছিলাম। 3.33 প্রশ্নটা কাচের পরম প্রতিষ্ঠাঙ্ক 1.5 বলতে কি বোঝো। তার সাথে যে প্রশ্নটি দিয়ে অর্থবা রয়েছে সেটা আমাদের কমন ছিল, রাত্রিতে নীল আলোয় লাল জবা ফুলকে কেমন দেখাবে ব্যাখ্যা করো, ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন দুটি রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ 2.4 ওহম, একটি রোধ 4 ওহম হলে অপর রোধটির মান কত, খুবই ইজি অঙ্ক। 3.5 এর অঙ্ক কোশ্চেন ইলেকট্রন ডট গঠন দ্বারা নির্ণয় করো ম্যাগনেসিয়াম ক্লোরাইড সমযোজী নাকি তড়িযোজী বন্ধন গঠন করে। সাথে দিয়েছে একটি সমযোজী যৌগিক অণুর ইলেকট্রন ডট গঠন দেখাও। 6 প্রশ্ন NaCl উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কিন্তু CCl4 কম গলনাঙ্ক বিশিষ্ট কেন। আচ্ছা এরপর হচ্ছে 7 প্রশ্ন। 7 প্রশ্নে বলা হয়েছে, 7 প্রশ্নে বলছে নেসলার বিকারক কি, এর সংস্পর্শে NH3 এর কি পরিবর্তন দেখা যায়। 8 প্রশ্ন জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্কের খনিজ ও আকরিক দুই বলা যায় কেন। অথবা দিয়ে সালফাইড রূপে কপার এবং অক্সাইড রূপে আয়নের একটি করে আকরিকের নাম ও সংকেত লেখো। 9 নম্বর প্রশ্ন ক্যাটিনেশন ধর্ম কি, সাথে রয়েছে অবস্থান ঘটিত সমবায়বতা কাকে বলে, উদাহরণ সহ লেখো। আমরা যেটা দেখতে পাচ্ছি যে কোশ্চেনটাতে মোটামুটি বেশিরভাগ থিওরিটিক্যাল পার্টটাতে বেশি জোর দেওয়া হয়েছে, ঠিক আছে, অঙ্ক খুব একটা নেই। আচ্ছা এবার হচ্ছে 3 মার্কসের প্রশ্ন যেখানে তোমাদের 12টি করতে হয়, এখানে 36 নম্বর থাকে। প্রথমে দিয়েছে বয়লের সূত্র, চার্লস সূত্র, অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয় আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো, মানে PV = nRT। 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেখানে আমাদের এই যে দ্বিতীয় অঙ্কটি রয়েছে এটা একদম কমন রয়েছে, একদমই কমন, ঠিক আছে। তো 30 গ্রাম HGO উত্তপ্ত করলে যে পরিমাণ O2 পাওয়া যায় সেই ওজনের O2 পেতে কত গ্রাম KClO3 কে উত্তপ্ত করতে হবে। সাথে রয়েছে উত্তপ্ত লোহার ওপর দিয়ে স্টিম চালনা করে 8 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে কত গ্রাম লোহার প্রয়োজন হবে, ঠিক আছে। এই প্রশ্নটা কোথায় আছে জানো, এই প্রশ্নটা আছে তোমাদের পর্ষদের টেস্ট পেপার থেকে দিয়েছে। 3 প্রশ্ন কোনো কঠিন বস্তুর আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও এবং এর গাণিতিক রূপটি লেখো। অথবা দিয়ে দিয়েছে কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহন কোন 3টি বিষয়ের উপর নির্ভর করে তা লেখো। এটাও দিয়েছে, খুব ইজি। আচ্ছা 4.4 মানে 4 একটি 5 সেমি দৈর্ঘ্যের বস্তুকে উত্তল লেন্সের সামনে 2 সেমি দূরে রেখে 10 সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল। রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো, একদম ইজি অঙ্ক। রৈখিক বিবর্ধন বের করলেই তুমি প্রতিবিম্বের দূরত্ব বের করতে পারবে। অথবা প্রমাণ করো F = R/2 মানে R = 2F, এটা তো আমি দিয়েছিলাম সাজেশনে। মানে এগুলো তুমি বলতে গেলে বেশিরভাগ কোশ্চেনই এখান থেকে কিন্তু সাজেশনে কমন এসেছে বেশিরভাগ, ঠিক আছে। আচ্ছা আর
আরও প্রশ্ন রয়েছে 5-এর দাগে। হ্যাঁ, উত্তর লেন্সের সাহায্যে কিভাবে সমষ্টি সহ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায়, চিত্র সহযোগে দেখাও। 6 নম্বর প্রশ্ন, তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো। সাথে রয়েছে বৈদ্যুতিক জেনারেটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। 7 নম্বর প্রশ্ন, 60 ওয়াট এবং 40 ওয়াট বাল্ব দুটিকে শ্রেণী সমবায় 220 ভোল্ট মেইন লাইনে যুক্ত করলে কোন বাল্বটি উজ্জ্বলভাবে জ্বলবে এবং কেন। অথবা দিয়ে ফিউজ কি, সাথে ইলেকট্রিক ফিউজের কার্যনীতি লেখো। আচ্ছা, মানে কিভাবে কাজ করে তোমাকে সেটা লিখতে হবে। 8 নম্বর প্রশ্ন, ভর বিচ্যুতি ও বন্ধন শক্তি বলতে কি বোঝো। সাথে রয়েছে চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয়তার একটি ব্যবহার লেখো। 9 নম্বর প্রশ্ন, 9, 10, 11 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট তিনটি মৌল যথাক্রমে এ, বি ও সি। কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা বেশি। সর্বোচ্চ ধাতব ধর্ম কোন মৌলটি। সি হচ্ছে এ ও সি এর মধ্যে গঠিত যৌগের প্রকৃতি কি, মানে এই যৌগটা যে তৈরি হবে সেটা তড়িৎযোজী নাকি সমযোজী সেটা লিখতে হবে। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন, ধাতব তারের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন এবং তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের দুটি পার্থক্য লেখো। সাথে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতুর পরিশোধনে অবিশুদ্ধ কপার দণ্ড কোন ইলেকট্রোড রূপে ব্যবহৃত হয়, মানে ক্যাথোড নাকি অ্যানোড সেটা লিখতে হবে। 11 নম্বর প্রশ্ন, অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির শর্ত সহ সমিত সমীকরণ দাও। আচ্ছা, এবার একদম ভৌতবিজ্ঞান প্রশ্নের শেষ প্রশ্ন এটা একটু জটিল দিয়েছে, তবে সাথে যেটা দিয়েছে সেটা আমাদের সাজেশনে ছিল। তো প্রথম যেটা দিয়েছে যে একটা জৈব যৌগের আণবিক সংকেত C2H4O2, যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO3 যোগ করলে CO2 নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। সাথে দিয়েছে জৈব যৌগটির সাথে ইথানলের বিক্রিয়া শর্ত সমীকরণ সহ লেখো। অথবা দিয়ে যে প্রশ্নটি দিয়েছে যে অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের দ্রুত বিক্রিয়ায় শর্তসহ সমীকরণ লেখো। অথবা পরিবর্তন করো দিয়েছে CH3CH2OH থেকে CH2 মানে C2H4, এই পরিবর্তনটা দিয়েছে। এটা একদম সাজেশনে কমন ছিল। তো এখানে অনেক প্রশ্ন সাজেশন থেকে কমন ছিল, ছোট থেকে বড় প্রশ্ন বেশিরভাগ প্রশ্নই। তো মোটামুটি যেটা দেখলাম যে মোটামুটি আমাদের যে সাজেশন আছে সেখান থেকে এখানে আমাদের 74 নম্বর কমন এসেছে, ঠিক আছে। 90-এর মধ্যে 74 কমন এসেছে, 74 নম্বর 90-এর কমন এসেছে, ঠিক আছে। 90-এর মধ্যে 74 নম্বর কমন এসেছে। তো সাজেশনটা পড়ে গেলে অনেক প্রশ্ন এখান থেকে পারা যায়। তো এইখানে টেস্ট পরীক্ষায় তোমাদের অঙ্কের ওপর খুব একটা প্রশ্ন না দিলেও তোমরা কিন্তু প্র্যাকটিস করবে, কারণ ফাইনালে কিন্তু অনেক ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে গতবারের মতো। সুতরাং প্রিপারেশনটা কিন্তু হালকা করে দিলে হবে না, সো খুব কড়াভাবেই নিতে হবে। তো যাই হোক, আমরা টেস্ট পেপার শুরু করব মোটামুটি এখন যতদিন না এবিটিএ টেস্ট পেপার বেরোচ্ছে ততদিন শুরু করছি না। ততদিন একটু তোমরা সবাই টেক্সট বইগুলো রিভাইজ করে নাও, ঠিক আছে। আমিও ক্লাস দেবো, এক দুটো যেখানে তোমাদের অসুবিধা হচ্ছে কমেন্টে জানাবে যে এই বিষয়গুলি আমাদের অসুবিধা, সেই বিষয়গুলোর উপর আমি ক্লাস দেবো। তারপর এবিটিএ টেস্ট পেপার বেরোলে আমরা লাগাতার সেখান থেকে প্র্যাকটিস শুরু করব। ঠিক আছে, ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।